আমরা এখন নদী নৌকার যে টপিক সেটা নিয়ে আলোচনা করব। তাহলে নদী নৌকা খুবই ইম্পর্টেন্ট আমাদের সিকিউর জন্য। এছাড়াও এমসিকিউ এখান থেকে আসে। তাহলে এখানে আমাদের যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি, আমরা আমরা সবসময় দৈর্ঘ্য বরাবর আমরা স্রোত ধরবো, তাই না? স্রোতের বেগ হচ্ছে দৈর্ঘ্য বরাবর সবসময় থাকবে এবং সেটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করব। ইউ হচ্ছে আমাদের স্রোতের বেগ, ঠিক আছে? এবং আমাদের নৌকার বেগ ধরছি আমরা বি। বি এই বরাবর হচ্ছে নৌকা রওনা দিছে, তার বেগ হচ্ছে ভি। নৌকার বেগ সবসময় আমরা ভি দিয়ে প্রকাশ করব। এবং ইউ এবং ভি এর মধ্যবর্তী এখানে যে কোণ সেটা হচ্ছে আমাদের আলফা, ঠিক আছে? আলফা হচ্ছে ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে? ইউ এবং ভি এর লব্ধি কাজ করতেছে মাঝখান বরাবর, কর্ণ বরাবর কাজ করবে। ডব্লিউ দিয়ে প্রকাশ করবো আমরা হচ্ছে লব্ধি। তাহলে আমাদের এই পরিচয়গুলো কিন্তু এখানে লেখা আছে। সবাই এই পরিচয়গুলো আমাদের সবগুলা টাইপে আমরা নদী নৌকা তিনটা টাইপ পাবো, ঠিক আছে? তিনটা টাইপে সবগুলা জায়গায় আমাদের পরিচয়গুলো সেম থাকবে। তাহলে আমাদের এখানে এই যে, এবং থিটা হচ্ছে কি, থিটা হচ্ছে আমাদের ডব্লিউ এবং ইউ এর মধ্যবর্তী কোণ, তাই না? ইউ এবং ডব্লিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের থিটা। আলফা হচ্ছে ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ। তাহলে এই দুইটা যাতে আমাদের কনফিউশন না হয়। এখন আরো যে পরিচয়টা আছে সেটা হচ্ছে আলফা এর পরিচয় হচ্ছে বলবে যে নৌকাটি কত কোণে রওনা দিয়েছে, ঠিক আছে? আবার বলতে পারে নৌকাটি কত কোণে পৌঁছাইছে, ওই পারে কত কোণে পৌঁছাইছে। তাহলে এরকম কোশ্চেন যদি আসে তাহলে কিন্তু আমাদের আলফা এর আরেকটা পরিচয় হচ্ছে, দেখো, স্রোতের সাথে আমাদের নৌকা আলফা কোণে রওনা দিছে। তারা আমাদের এখানে আলফা এর আরেকটা পরিচয় হচ্ছে যত কোণে নৌকা রওনা দেয়। রওনা দেয় এটাই হচ্ছে আমাদের আলফা, আলফা কোণে রওনা দিবে। এবং যদি বলে কত কোণে ওই পারে পৌঁছাইছে, তখন কিন্তু আমাদের হবে থিটা, ঠিক আছে? কারণ আসল বেগ লব্ধি বেগেই সেটা অপর পারে যাবে। লব্ধি বেগেই নৌকা অপর পারে যাবে। আমাদের নৌকা রওনা দিবে ভি বেগে, কিন্তু স্রোতের বেগ তাকে ধাক্কাতে ধাক্কাতে আমাদের ডব্লিউ বরাবর নিয়ে যাবে। অর্থাৎ ডব্লিউটাই হচ্ছে নৌকার আসল বেগ হবে এবং এই বরাবরে সে অপর পারে যাবে। তাহলে আমাদের এটা ডব্লিউ এবং ইউ এর মধ্যবর্তী কোণ আমরা বলেছিলাম থিটা। তাহলে থিটা এর আরেকটা পরিচয় কি লিখবো আমরা? যত কোণে নৌকা পৌঁছায়, যত কোণে নৌকা অপর পারে পৌঁছায়, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে আমাদের রওনা দেয়, রওনা দেয় বললে সেটা হবে আলফা। আরেকটা হচ্ছে পৌঁছায়, পৌঁছায় বললে হবে থিটা। এবং নদীর প্রস্থ হচ্ছে ডি, নদীর প্রস্থকে আমরা ডি ধরবো। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের পরিচয়। এখন আমরা লম্ব উপাংশ, আমরা লম্ব অভিক্ষেপ জিনিসগুলো পড়ে আসছি, তাই না? আমাদের এই জিনিসগুলো থেকে একটু বেসিক আমরা জেনে নিব। প্রথম বেসিকটা হচ্ছে নদীর দৈর্ঘ্য বরাবর, ঠিক আছে? দৈর্ঘ্য হচ্ছে এটা, আর প্রস্থ যদি বড়, প্রস্থ হচ্ছে এটা, তাই না? এটা হচ্ছে প্রস্থ। তাহলে প্রস্থ সমান্তরাল একটা রেখা আমরা অঙ্কন করব এই দিকে। এটা হচ্ছে প্রস্থ সমান্তরাল একটা রেখা। তা আমাদের দৈর্ঘ্য হচ্ছে এই বরাবর এবং প্রস্থ হচ্ছে উপরের দিকে ওয়াই অক্ষ বরাবর। তো এখন বলতেছে নদীর দৈর্ঘ্য বরাবর আমাদের স্রোতের বেগের উপাংশ। তা যার উপাংশ বের করব তার মান, কার উপাংশ বের করতেছি আমরা? স্রোতের বেগের উপাংশ। স্রোতের বেগকে আমরা কি দিয়ে প্রকাশ করছি? ইউ দিয়ে। তাহলে যার উপাংশ বের করব তার মান সাথে কস থিটা, তাই না? সাথে আমাদের হচ্ছে কস থিটা। তাহলে এখন থিটা এর মান এখানে কত? আমরা উপাংশ বের করতেছি দৈর্ঘ্য বরাবর। এই যে দৈর্ঘ্য এইদিকে যাচ্ছে, স্রোতের বেগও একই দিকে যাচ্ছে। দৈর্ঘ্য যে দিকে যাচ্ছে স্রোতের বেগও একই দিকে, তাহলে আমাদের থিটা এখানে কত হবে? 0 ডিগ্রি হবে, তাই না? তাহলে আমাদের এখানে হবে কস 0 ডিগ্রি। তাহলে কস 0 ডিগ্রি এর মান কত? 1। তার মানে শুধু এখানে থাকবে ইউ। বুঝতে পারতেছি? এরপরে হচ্ছে আমরা নদীর দৈর্ঘ্য বরাবর আমাদের নৌকার বেগের উপাংশ বের করব। নৌকার বেগের উপাংশ, ঠিক আছে? নদীর দৈর্ঘ্য বরাবর নৌকার বেগের উপাংশ। আবারও খেয়াল করো, আমরা উপাংশ বের করতেছি দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্য যাচ্ছে এইদিকে, এটা হচ্ছে দৈর্ঘ্য। এবং কার উপাংশ বের করতেছি? নৌকার বেগের, নৌকার বেগ হচ্ছে এদিকে। তাহলে মধ্যবর্তী কোণ এখানে কত? দৈর্ঘ্য এবং মধ্যবর্তী কোণ হচ্ছে এখানে আলফা। তাহলে আমাদের এখানে যার উপাংশ বের করব তার মান, তার মান হচ্ছে আমাদের ভি সাথে কজ, মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, ঠিক আছে? তাহলে আমরা এখানে দৈর্ঘ্য বরাবর স্রোতের বেগের উপাংশ পাইছি, নৌকার বেগের উপাংশ পাইছি। তো এখন আমাদের হচ্ছে দৈর্ঘ্য, নদীর দৈর্ঘ্য বরাবর মোট যে বেগ সেটা, নদীর দৈর্ঘ্য বরাবর মোট বেগ হবে, দুইটা যোগ হবে আমাদের ইউ প্লাস ভি কজ আলফা। তো এই জিনিসটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য বরাবর মোট বেগ, ইউ প্লাস ভি কজ আলফা। বুঝাইতে পারছি?
এর পরবর্তীতে আমাদের প্রস্থ বরাবর, তাহলে নদীর প্রস্থ বরাবর এখন স্রোতের বেগের উপাংশ। নদীর প্রস্থ কোনটা? নদীর প্রস্থ হচ্ছে এটা, তাহলে এটাকে আমরা নদীর প্রস্থ ধরছি। এই প্রস্থ বরাবর এখন উপাংশ, কার উপাংশ বের করতেছি? স্রোতের বেগ। স্রোতের বেগ যাচ্ছে দৈর্ঘ্য বরাবর, তো স্রোতের বেগ এবং আমাদের যে প্রস্থ তার মধ্যবর্তী কোণ কত? এই মধ্যবর্তী কোণটা এখানে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে উপাংশ বের করতেছি আমরা স্রোতের। স্রোতের বেগের মান হচ্ছে ইউ, সাথে cos 90, কারণ 90 ডিগ্রি আমাদের বের হয়েছে। তাহলে cos 90 ডিগ্রি মানে 0, এখানে 0 চলে আসবে। এরপরে নদীর প্রস্থ বরাবর নৌকার বেগের উপাংশ। নৌকার বেগ, যার উপাংশ কার? নৌকার বেগ, এর জন্য ভি। ভি এর সাথে কি হবে? cos। এখন আমরা প্রস্থ হচ্ছে আমরা বলেছিলাম y অক্ষ বরাবর, এটা হচ্ছে আমাদের প্রস্থ। ঠিক আছে, এইদিকে হচ্ছে আমাদের প্রস্থ, এবং আমাদের নৌকার বেগ হচ্ছে এইদিকে। তাহলে প্রস্থ এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণ হচ্ছে এটা। তো মধ্যবর্তী কোণ এটা হলে এটার পরিচয় কিভাবে লিখবো? পুরোটা হচ্ছে আমাদের 90, ঠিক আছে, পুরোটা হচ্ছে আমাদের 90, আর এতটুকু ছিল আলফা। তাহলে 90 মাইনাস আলফা, 90 মাইনাস আলফা এর পরিচয়টাই হচ্ছে আমাদের প্রস্থ এবং নৌকার বেগের যে কোণ, মধ্যবর্তী কোণ। বুঝতে পেরেছো? তাহলে এখানে আমাদের কোণ হবে 90 মাইনাস আলফা, তাহলে cos 90 হয়ে যাবে কি? সাইন আলফা, ভি সাইন আলফা। তাহলে আমাদের নদীর প্রস্থ বরাবর মোট বেগ কি হবে? 0 প্লাস ভি সাইন আলফা, কারণ এই যে আমাদের স্রোতের উপাংশ পাইছে 0, তাহলে এখানে আলটিমেটলি আসতেছে ভি সাইন আলফা। তাহলে প্রস্থ বরাবর আমাদের মোট বেগ হচ্ছে ভি সাইন আলফা, আর দৈর্ঘ্য বরাবর মোট বেগ হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা। ঠিক আছে, এখন যদি বলে দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব বের করতে, ঠিক আছে, নৌকার দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব বের করতে দেওয়া হইতে পারে। তাহলে কি হইতে পারে আমাদের? দেখো, এই যে দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব বলতে আমরা কি বোঝাচ্ছি? এটা হচ্ছে আমাদের অপর পার, হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের এই পার থেকে নৌকা রওনা দিছে। তাহলে রওনা দিয়ে আমাদের আসল বেগ হচ্ছে কোনটা? ডব্লিউ, অর্থাৎ স্রোতটাকে ধাক্কাইতে ডব্লিউ বরাবর নিয়ে যাবে। ডব্লিউ বরাবর এখানে পৌঁছাইছো, আমরা ধরলাম এখানে পৌঁছাইছে। ঠিক আছে, তাহলে আমাদের এই যে দৈর্ঘ্য এই বরাবর যে আমাদের অতিক্রান্ত দূরত্ব, এটাই হচ্ছে আমরা বের করতে যাচ্ছি এখন। অর্থাৎ নৌকা দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব, নৌকা ছিল এখানে, এ বরাবর যে পয়েন্ট অপর পারে সেটা হচ্ছে এটা থেকে যে বিন্দুতে পৌঁছাইছে সেটা দূরত্ব হচ্ছে আমাদের দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব। আমরা জানি এস ইকুয়াল ভিটি, এবং খেয়াল রাখতে হবে ইন্টারমিডিয়েটে আমাদের নদী নৌকার ম্যাথে নৌকার সমবেগ ধরা হবে। ঠিক আছে, বেগ ধরা হবে সমবেগ, কিন্তু আসলে বেগ সমবেগ থাকে না, কিন্তু এই ইন্টারমিডিয়েট আলোচনায় এটাকে সমবেগ ধরে নেওয়া হয়েছে। তাহলে এস ইকুয়াল ভিটি, তাই না? তাহলে এস কে আমরা এক্স ধরবো, কারণ আমাদের দৈর্ঘ্য বরাবর, এজন্য এক্স। ভি, দৈর্ঘ্য বরাবর আমরা মোট বেগ কত পাইছি? একটু আগে বের করছি যে দৈর্ঘ্য বরাবর আমাদের মোট বেগ হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা। ঠিক আছে, তাহলে আমাদের ভি এর জায়গায় আমাদের কি বসাবো? ভি এর জায়গায় হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। এটাই হচ্ছে আমাদের দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব বের করার সূত্র। এছাড়া আমাদের প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব বের করার কি সূত্র হবে? এক্স এর জায়গায় এখানে কি হবে? ওয়াই হবে, এবং প্রস্থ বরাবর মোট বেগ বের করছি ভি সাইন আলফা ইন্টু টি। এটা হচ্ছে প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব বের করার সূত্র। এখন আমাদের এখানে নদী পারাপার বলতে আমরা কি বোঝাচ্ছি? নদী পারাপার বলতে জিনিসটা কি দৈর্ঘ্য পার হচ্ছে নাকি প্রস্থ পার হচ্ছে? নদী পারাপার বলতে এটা যদি আমাদের নদী হয়, ঠিক আছে, নদীর এক প্রান্ত থেকে এক পাড় থেকে অপর পাড়ে যাবে, সেটা আমাদের হইতে পারে এখান থেকে রওনা দিয়ে এখানে পৌঁছাইছে, বা এখান থেকে রওনা দিয়ে এখানে পৌঁছাইছে। ঠিক আছে, যে কোনো দিক থেকে পৌঁছানো হোক না কেন, আলটিমেটলি সেটা কোন দূরত্বটা আমাদের অতিক্রম করতেছে? আমাদের প্রস্থটা অতিক্রম করতেছে, তাই না? এই প্রস্থটা অতিক্রম করলেই তো সে অপর পাড়ে গিয়ে পৌঁছাবে, সেটা যেভাবেই হোক। তাহলে আমাদের নদী পারাপার বলতে আমরা বুঝতেছি প্রস্থ পার। ঠিক আছে, নদী পারাপার বলতে প্রস্থ পার হওয়া বোঝায়। প্রস্থটা পার হলে আমাদের নদী পারাপার হয়ে যাচ্ছে। তাহলে আমাদের যদি বলা হয় পারাপারে প্রয়োজনীয় সময় সেটা বের করতে, তাহলে আমরা কিন্তু এই যে প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব আমরা কি বের করেছিলাম? ওয়াই ইকুয়াল আমাদের ভি সাইন আলফা ইন্টু টি, তাই না?
এখন আমাদের নদী টোটাল যে দূরত্বটা নদীর প্রস্থ বরাবর, তাহলে আমাদের প্রস্থটা আমরা ওয়াই জায়গায় কি লিখবো, ডি, কারণ প্রস্থটা পার হচ্ছি আমরা। ভি সাইন আলফা এবং টোটাল সময়কে আমরা বড় হাতের টি দিয়ে প্রকাশ করব। তাহলে টি ইকুয়াল আমরা পাচ্ছি ডি বাই ভি সাইন আলফা। এটাই হচ্ছে আমাদের টোটাল নদী পারাপারের প্রয়োজনীয় সময়। নদী পারাপারের প্রয়োজনীয় সময় সূত্র নদী হচ্ছে আমাদের টি ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা। এই সূত্র দিয়ে আমরা টোটাল সময়টা বের করব। বুঝাইতে পারছি? এখন আমাদের এই যে এটা ছিল বেসিক আলোচনা, আমাদের এই পরিচয়গুলা সহ থেকে শুরু করে এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর আমাদের যে উপাংশ এবং আমাদের দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব, প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব, পারাপারের প্রয়োজনীয় সময়, সবগুলোই ছিল আমাদের বেসিক আলোচনা। এখন আমরা বলেছিলাম নদী নৌকার অঙ্কে আমরা 3টা টাইপ করব। তার মধ্যে টাইপ 1, টাইপ 1 এর স্পেসিফিক কোনো নাম হবে না, কারণ টাইপ 1 এর স্পেসিফিক কোনো শর্ত জুড়ে দেওয়া হবে না। তাহলে শর্ত জুড়ে দেওয়া হবে টাইপ 2 তে এবং টাইপ 3 তে। তাহলে কোনো শর্ত যদি বলা না থাকে তখন আমরা কোন সূত্রগুলো ইউজ করব, টাইপ 1 এর সূত্রগুলো ইউজ করব। তাহলে আমরা এখানে ওই যে ছবিটা আগের মতোই থাকতেছে, এখানে স্রোতের বেগ এইদিকে দৈর্ঘ্য বরাবর কাজ করতেছে এবং নৌকা আমাদের এইদিকে রওনা দিচ্ছে ভি বেগে, ঠিক আছে। এবং মধ্যবর্তী কোণ হচ্ছে এখানে আলফা, আমাদের এখানে মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা এবং লব্ধি হচ্ছে ডব্লিউ। লব্ধির সাথে আমাদের স্রোতের বেগের কোণ হচ্ছে থিটা। এই পরিচয়গুলো আমরা আগে থেকেই জানি। তাহলে আমাদের এখানে লব্ধির মান বের করার সূত্র আমরা আমাদের যে সামান্তরিকের লব্ধির মান বের করছি, আর ইকুয়াল রুট পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, ওই সূত্র দিয়ে আমরা এটাকে করবো। তাহলে লব্ধি হচ্ছে আমাকে ডব্লিউ, আর এর জায়গায় ডব্লিউ, পি এর জায়গায় ইউ, কিউ এর জায়গায় ভি, তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার 2 ইউ ভি কজ আলফা। তাহলে টাইপ 1-এ কোনো শর্ত বলা না থাকলে আমাদের লব্ধি বের করতে এই সূত্র। এরপর আসো টাইপ 2, আমাদের 2 নম্বর সূত্র হচ্ছে লব্ধির দিক, সেটা কার সাথে, স্রোতের সাথে। আমরা জানি যে আমরা ইউ ধরছি স্রোতের সাথে, থিটা ধরছি ইউ এর সাথে, আমাদের থিটা ধরছি আমরা ইউ এর সাথে। তাহলে টেন থিটা ইকুয়াল যার সাথে থিটা সেটা নিচে এবং একা, আর উপরে হচ্ছে ভি সাইন আলফা প্লাস নিচে হচ্ছে ভি কজ আলফা। এটা হচ্ছে আমাদের লব্ধির দিকের সূত্র। এছাড়া পারাপারের প্রয়োজনীয় সময় একটু আগে আমরা বের করে ফেলছি, টি ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা, তাই না? এটা আমরা একটু আগেই বের করছি। তাহলে টাইপ 1-এ এই 3টা সূত্র আমরা অ্যাপ্লাই করব। টাইপ 2 এর পরিচয়টা আমাদের কি হবে? টাইপ 2 হচ্ছে আমাদের সর্বনিম্ন সময় নদী পারাপার। তাহলে টাইপ 2 এর নাম হচ্ছে সর্বনিম্ন সময়ে নদী পারাপার। এই সর্বনিম্ন সময় নদী পারাপারে কয়েকটা শর্ত জুড়ে দিতে হবে। সেটা হচ্ছে সর্বনিম্ন সময় নদী পারাপার বললেই আমাদেরকে এই ছবিটা ভিজুয়ালাইজেশনে আনতে হবে, অর্থাৎ নৌকাকে একদম লম্ব বরাবর রওনা দিতে হবে। নৌকা লম্ব বরাবর রওনা দিবে তখনই এটা সর্বনিম্ন সময়ে পৌঁছাবে। তাহলে এই যে এই বরাবর রওনা দিলে স্রোতের বেগ তাকে ধাক্কাতে ধাক্কাতে কি এই যে এই বরাবর নিয়ে যাবে, ডব্লিউ বরাবর নিয়ে যাবে এবং ডব্লিউ বরাবরই সে অপর পারে পৌঁছাবে। বুঝাইতে পারতেছি? তাহলে সর্বনিম্ন সময় বললেই আমরা এই যে ভি ধরবো হচ্ছে লম্ব বরাবর। তাহলে আমাদের নৌকা রওনা দিতে হবে লম্ব বরাবর। তাহলে নৌকা যখন লম্ব বরাবর রওনা দিবে, নৌকার বেগ এবং স্রোতের বেগের মধ্যবর্তী কোণ তখন কত হবে? তখন হবে আলফা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে সর্বনিম্ন সময়ে আমাদের 1 নম্বর শর্ত হচ্ছে আলফা কত হতে হবে? 90 ডিগ্রি হতে হবে। স্রোতের বেগ এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণ হতে হবে 90 ডিগ্রি। ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু হয়ে গেছে। এই যে আমরা টাইপ 1 এর সকল সূত্র অর্থাৎ 3টা সূত্রে আমরা যদি আলফা 90 ডিগ্রি বসাই দিই, তাহলেই কিন্তু টাইপ 2 এর সূত্রগুলো আমরা পেয়ে যাচ্ছি। বুঝতে পারতেছি? তো যখন সর্বনিম্ন সময় নদী পারাপার বলবে তখনই আমরা আলফা 90 ধরবো, আর টাইপ 1 এর 3টা সূত্রে আলফা 90 বসাই দিলে টাইপ 2 এর সূত্রগুলো হয়ে যাবে। যেমন তাহলে টাইপ 2 এর 1 নম্বর সূত্র আমরা লব্ধির মান আর ডব্লিউ ইকুয়াল আমরা কি পাবো? আমাদের আলফা 90 ডিগ্রি বসালে সেটা কজ 90 ডিগ্রি 0 হয়ে যাবে। তাহলে রুট ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে আমাদের টেন থিটা কি হয়ে যাবে? টেন থিটা ইকুয়াল ভি বাই ইউ হয়ে যাবে। আর 3 নম্বর হচ্ছে আমাদের পারাপারের প্রয়োজনীয় সময় ডি বাই ভি সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান কত? 1। তার মানে এটা হয়ে যাবে টি ইকুয়াল ডি বাই ভি।
তাহলে টাইপ 2 এর সূত্রগুলো তোমার মনে রাখা লাগবে না, টাইপ 1 এর সূত্রগুলো মনে রাখলেই হয়েছে। টাইপ 1 এর সূত্রে আমরা আলফা 90 ডিগ্রি বসাই দিলেই টাইপ 2 এর সূত্রগুলো আমরা পেয়ে যাব, সেটা ম্যাথে আমরা বসাই দিব। ঠিক আছে, 90 ডিগ্রি আমাদের আলফা 90, এই যে এই সূত্রগুলোতে আলফা 90 বসায় দেখায় তুমি, তারপরে সূত্রে যাবা, টেন থিটা ইকুয়াল এই যে ভি বাই ইউ পাবা। ঠিক আছে, টাইপ 3 তে আসো। টাইপ 3 এর নাম হচ্ছে আমাদের সোজাসুজি নদী পারাপার অথবা সর্বনিম্ন পথে। তাহলে একটু আগে ছিল সর্বনিম্ন সময়ে, এখন হচ্ছে সর্বনিম্ন পথে, বা এটার আরেকটা নাম হচ্ছে সোজাসুজি নদী পারাপার। তাহলে সোজাসুজি নদী পারাপারে আমাদের শর্তটা থাকবে, এই ছবিটা আমাদের ভিজুয়ালাইজেশনে আনতে হবে। তো এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি নৌকা রওনা দিছে এই দিকে এবং পৌঁছাইছে হচ্ছে লম্ব বরাবর। তো একটু আগে লম্ব বরাবর ছিল নৌকার বেগ, কিন্তু এখন লম্ব বরাবর হচ্ছে লব্ধি বেগ থাকবে। তাহলে সর্বনিম্ন পথে পৌঁছাইতে হইলে আমাদেরকে সোজা থাকবে কোনটা, লম্ব বরাবর লব্ধি বেগ থাকবে। আমরা জানি লব্ধি এবং স্রোতের বেগের যে কোণ সেটা আলফা নাকি থিটা, সেটা অবশ্যই থিটা, তাই না? লব্ধির সাথে স্রোতের বেগের কোণ হচ্ছে থিটা, তাহলে এখানে থিটা কত হচ্ছে, 90 হচ্ছে। তাহলে 3 নাম্বার টাইপে অর্থাৎ সর্বনিম্ন পথে আমাদের থিটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, সর্বনিম্ন সময় বললে আলফা 90, সর্বনিম্ন পথে বললে থিটা 90। এই শর্তগুলো মনে রাখতে হবে, অন্যথায় ভুল হবে। তাহলে এখন কিন্তু ওই যে টাইপ 1 এর 3টা সূত্রে থিটা 90 বসালে হবে না, কারণ 3টা সূত্রে থিটা এর পরিচয়টা নাই। তাহলে আমাদের এখানে, ঠিক আছে, আমরা শুরু করব হচ্ছে টেন থিটা দিয়ে। তাহলে এখানে টাইপ 3 তে টেন থিটা ইকুয়াল আমাদের ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। আমরা পাচ্ছি থিটা 90 অর্থাৎ টেন নাইনটি ডিগ্রি। তাহলে টেন 90 ডিগ্রির মান কি, অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানকে আমরা কিভাবে লিখি, 1/0। ঠিক আছে, 1/0। তাহলে এ পাশে এটা ঠিক থাকবে, 1/0 দিয়ে এটাকে আর গুণন করো, আর গুণন করলে আমাদের কি হবে, এই যে ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল কি হবে, 0 হবে। এবার ভি কজ আলফা ইকুয়াল মাইনাস ইউ, কজ আলফা ইকুয়াল মাইনাস ইউ বাই ভি। এছাড়া আমাদের আলফা কি আসবে তখন, কজ কজ ওই পাশে গেলে হবে ইনভার্স, তাই না? তাহলে আলফা ইকুয়াল কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তার মানে টাইপ 3 তে নতুন একটা সূত্র আসছে আমাদের, ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ যত কোণে রওনা দেয় সেটা বের করার সূত্র হচ্ছে আমাদের আলফা ইকুয়াল কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তাহলে সিকিউতে ম্যাথ করার সময় এই যে পুরোটা দেখালে ভালো, নাহলে অনেক টিচাররা নাম্বার কাটে। আমরা এখান থেকে দেখানো শুরু করব, যদি বলে আলফা এর মান বের করতে, তখন এই যে এখানে এসে আমরা সূত্র পেয়ে যাব। এরপরে হচ্ছে সূত্রে মান বসাবো, কজ ইনভার্স ইউ এর মান বসাবো, ভি এর মান বসাবো, তখন ক্যালকুলেটর চাপলে আমাদের উত্তর চলে আসবে। বুঝতে পারছি? সিকিউতে আমরা পুরোটা দেখবো, আর এমসিকিউতে আমরা এইটা মনে রাখবো, আলফা ইকুয়াল কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তাহলে 3 নাম্বার টাইপে আমাদেরকে মধ্যবর্তী কোণ বের করতে দেওয়া হইতে পারে। এরপর 2 নাম্বারে হচ্ছে আমাদের লব্ধি ডব্লিউ এর মান বের করতে দেওয়া হইতে পারে, আমাদের ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা। দেখো একটু আগে আমরা কজ আলফা এর মান কত পাইছি, মাইনাস ইউ বাই ভি। ঠিক আছে, তাহলে এখন আমরা কজ আলফা এর জায়গায় মাইনাস ইউ বাই ভি বসাবো। তাহলে এই যে কজ আলফা এর জায়গায় মাইনাস ইউ বাই ভি বসাইলে আমাদের কি হচ্ছে, ভি ভি কাটা যাচ্ছে, আর ইউ ইউ হচ্ছে ইউ স্কোয়ার, তাহলে এখানে মাইনাস 2 ইউ স্কোয়ার। তাহলে কি আসতেছে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে 3 নাম্বার টাইপ সর্বনিম্ন পথে আমাদের লব্ধির মান বের করার সূত্র হচ্ছে রুট ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আবারও একই কথা, এমসিকিউতে আমরা ডিরেক্ট এটা ইউজ করব, কিন্তু সিকিউতে আমরা দেখানোর সময় পুরোটা দেখাবো। ঠিক আছে, এখান থেকে শুরু করে আমরা আলফা এর জায়গায় মাইনাস ইউ বাই ভি বসায় তারপর এ পর্যন্ত আসবো, এরপর মান বসাবো। এরপরে হচ্ছে 3 নাম্বার হচ্ছে আমাদের পারাপারে প্রয়োজনীয় সময়। ঠিক আছে, পারাপারে প্রয়োজনীয় সময়, এটাতে একটু আমাদের ঝামেলা আছে। ঝামেলা বলতে আমরা আমরা আগে পাইছিলাম টি ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা, এখন কিন্তু এটা থাকবে না। কেননা আমরা সোজাসুজি পারাপার বলতে আমরা কোনটাকে পারাপার বোঝাচ্ছি, সোজাসুজি পারাপার হচ্ছে অর্থাৎ নৌকা এদিকে রওনা দিচ্ছে, স্রোতটাকে ধাক্কাইতে ধাক্কাইতে একদম লম্ব বরাবর নিয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের লব্ধি বেগটা হচ্ছে এখন 90 ডিগ্রি কোণে, আমাদের লম্ব বরাবর আমরা পৌঁছাবো অপর পারে, তাই না? তো দেখো এই যে অপর পারে আমরা লম্ব বরাবর পৌঁছাচ্ছি, এটা কিসের সমান হচ্ছে, এটা আমাদের ডি এর সমান হচ্ছে, নদীর প্রস্থ ডি এর সমান। তার নদীর প্রস্থ যতটুকু আমাদের ডব্লিউ ততটুকু, অর্থাৎ নদীর প্রস্থ এবং ডব্লিউ লব্ধি একই দিকে কাজ করতেছে। এজন্য
এজন্য আমাদের ডব্লিউ এবং নদীর প্রস্থ একই দিকে হওয়ায় আমরা টি ইকুয়াল লিখবো ডি বাই ডব্লিউ। তাহলে আমাদের 3 নাম্বার টাইপে পারাপারে প্রয়োজনীয় সময় হবে টি ইকুয়াল ডি বাই ডব্লিউ। ঠিক আছে, ডব্লিউ হচ্ছে লব্ধি বেগ। ডব্লিউ কিভাবে বের করবো, আমরা একটু আগে পাইছি রুট ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে 3 নাম্বার টাইপের 3টা সূত্র ইম্পর্টেন্ট, আর 1 নাম্বার টাইপের সূত্রগুলোই 2 নাম্বার টাইপে হয়ে যাবে যখন 2 নাম্বার টাইপের আলফা 90 ডিগ্রি বসাই দিব। 3টা টাইপ আমরা মনে রাখার চেষ্টা করব। তাহলে আমরা একটা ম্যাথ দেখার চেষ্টা করি। কি বলা হচ্ছে, 200 মিটার চওড়া একটা নদীতে স্রোতের বেগ দেওয়া আছে 8। একটা নৌকা 10 মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করে সোজা অপর পাড়ে পৌঁছে। ঠিক আছে, তাহলে সোজাসুজি অপর পাড়ে পৌঁছাই গেছে, তার মানে এটা কোন টাইপে পড়ছে এটা কিন্তু এখন ভিজুয়ালাইজেশনে আনতে হবে। এটা কি টাইপ 1 নাকি 2 নাকি 3? সবাই জানার কথা, এটা হচ্ছে টাইপ 3। সোজাসুজি পারাপারে আমরা জানি টাইপ 3। তাহলে এখানে 1 নাম্বার কোশ্চেন কি, সোজাসুজি অপর পাড়ে পৌঁছাতে নৌকাটিকে স্রোতের সাথে কত কোণে রওনা দিতে হবে। তাহলে এই যে কত কোণে রওনা দিতে হবে, সেটা কি আলফা নাকি থিটা? অবশ্যই আলফা, তাই না? আলফা বের করতে দিছে। তাহলে 3 নাম্বার টাইপে আলফা বের করার সূত্র কি, আমরা এই যে সিকিউতে রাখার সময় টেন থিটা থেকে শুরু করে আমাদের কি আসবে, আলফা ইকুয়াল কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তাহলে এখানে কিন্তু মান দেওয়া আছে আমাদের। ইউ হচ্ছে স্রোতের বেগ, স্রোতের বেগ কত দেওয়া আছে 8, নৌকার বেগ হচ্ছে 10 দেওয়া আছে। তাহলে ক্যালকুলেটর চাপলে চলে আসবে আমাদের 143.13 ডিগ্রি। বুঝতে পেরেছো? এরপরের প্রশ্ন কি বলছে, সোজা অপর পাড়ে পৌঁছাতে কত সময় লাগবে। তাহলে এই যে এটা বের করা কি, আমরা একটু আগে বলছি আমাদের পারাপারে প্রয়োজনীয় সময় টাইপ 3 তে সূত্র কি, টি ইকুয়াল ডি বাই ডব্লিউ। তাহলে ডব্লিউ বের করা নেই, ডব্লিউ বের করতে হবে রুট ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে আমাদের ভি এর মান 10, ইউ এর মান হচ্ছে 8। তাহলে যে মানটা পাবো সেটা আমরা ডব্লিউ এর জায়গায় বসাবো, আর নদীর প্রস্থ দেওয়া আছে 200 মিটার। তাহলে এখানে কিন্তু চলে আসবে 33.33 সেকেন্ড চলে আসবে। পরবর্তী যে থিওরি সেটা হচ্ছে ডাইভারজেন্স। তা ডাইভারজেন্স, এখানেও প্রথম কথা হচ্ছে এটা স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি। এটা কিন্তু স্কেলার রাশি, তাহলে ডাইভারজেন্স হচ্ছে স্কেলার রাশি। যেহেতু স্কেলার রাশি, এটা কি ভেক্টর ক্ষেত্র হবে নাকি স্কেলার ক্ষেত্র হবে? এটা স্কেলার ক্ষেত্র হবে। এখন আমরা বলেছিলাম ডাইভারজেন্স একটা অপারেটর, অপারেটরের মেইন কাজ কি, এটা একটা রাশির উপর কাজ করে নতুন একটা রাশি সৃষ্টি করে। তার মানে এটা আমাদের কাজ করবে কিসের উপর, এটা আমাদের যেহেতু স্কেলার রাশি, এটা কাজ করবে ভেক্টর রাশির উপর, তাই না? দেখো কমন সেন্স, আমাদের গ্রেডিয়েন্ট হচ্ছে ভেক্টর রাশি, আর এটা কাজ করতেছে স্কেলার রাশির উপর। স্কেলার রাশির সর্বাধিক বৃদ্ধির হার প্রকাশ করতেছে। একইভাবে ডাইভারজেন্স হচ্ছে আমাদের স্কেলার রাশি, এটা কাজ করবে ভেক্টর রাশির উপর। তো আমরা কি বলতে পারি, ডাইভারজেন্স একটি স্কেলার ক্ষেত্র, স্কেলার ক্ষেত্র যা দ্বারা ভেক্টর ক্ষেত্রের কোনো বিন্দুতে কি জানবো আমরা, তড়িৎ প্লাস্কের প্রকৃতি, তড়িৎ প্লাস্কের প্রকৃতি জানা যায়। তাহলে আমাদের এখানে তড়িৎ প্লাস্কের প্রকৃতি নির্দেশ করবে কে, আমাদের এই যে ডাইভারজেন্স। ডাইভারজেন্স হচ্ছে স্কেলার রাশি, তাহলে এখানে ডট গুণন প্রযোজ্য হবে নাকি ক্রস গুণন প্রযোজ্য হবে বলো তো? এখানে অবশ্যই ডট গুণন, কারণ ডট গুণন হচ্ছে স্কেলার রাশি। আমরা তারপরেও যদি কনফিউশন সৃষ্টি হয়, এই জন্য মনে রাখবো ড দিয়ে ডাইভারজেন্স আর ড দিয়ে ডট গুণন। ঠিক আছে, ড দিয়ে ডাইভারজেন্স, ড দিয়ে ডট গুণন। তা ডাইভারজেন্সে ডট গুণন প্রযোজ্য। তা ডাইভারজেন্সে কিভাবে প্রকাশ করা হবে, এই যে একটা ভেক্টর ক্ষেত্র, ডট হচ্ছে আমাদের ন্যাবলা, এটাকে কিন্তু ন্যাবলা ন্যাবলা বলা হয়, আমরা বলা হয়নি আগে। আমরা যে বলেছিলাম ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরকে অন্য নাম হচ্ছে ন্যাবলা, তাহলে ন্যাবলা এর হচ্ছে সাংকেতিক চিহ্ন হচ্ছে এটা। ঠিক আছে, ন্যাবলা। তাহলে আমাদের ডাইভারজেন্সকে প্রকাশ করা হবে এটি, অথবা আমাদের ডিআইভি, ডাইভারজেন্স সংক্ষেপে লেখা হয় ডিআইভি ডট আমাদের বি ভেক্টর, যে ভেক্টরটা দেওয়া থাকবে সেই ভেক্টর। এখন এই যে ডাইভারজেন্স জিনিসটা তড়িৎ প্লাস্কের প্রকৃতি নির্দেশ করতেছে, অর্থাৎ আমাদের এই যে একটা তড়িৎ ক্ষেত্রে কতগুলো তড়িৎ বলরেখা বাইরে নির্গত হবে, অথবা কতগুলো যে বাইরে নির্গত হবে, অথবা কতগুলো বলরেখা আমাদের ভিতরে ঢুকবে, সেই জিনিসটাই নির্দেশ করবে, তাই না? সেই জিনিসটা নির্দেশ করবে। অর্থাৎ যদি এখানে যতগুলা বলরেখা আসবে, 5টা বলরেখা আসছে, 5টা বলরেখা বাইর হয়েছে, যদি এরকমটা হয় তাহলে কি হবে, তাহলে আমাদের মানে হচ্ছে ডাইভারজেন্সের মানটা কি হবে, শূন্য হবে।
তাই না, 5 - 5 = 0। আমরা বলতে চাচ্ছি যে আগত ও নির্গত ফ্লাস্ক সমান হলে আমাদের ডাইভারজেন্সের মান কি হবে, ডাইভারজেন্সের মান 0 হবে। ঠিক আছে, তাহলে যদি ডাইভারজেন্সের মান 0 হয়, ডাইভারজেন্স ইকুয়াল যদি 0 হয়, তাহলে জিনিসটাকে বলা হয় সলিনয়েডাল। খুব ইম্পর্টেন্ট, যদি ডাইভারজেন্সের মান 0 হয় তখন আমরা জিনিসটাকে বলবো সলিনয়েডাল। তাহলে কোশ্চেন করবে কিন্তু যে আমাদের একটা স্কেলার ক্ষেত্র দেওয়া থাকবে, বলবে যে জিনিসটা কি সলিনয়েডাল কি না, তখন আমরা ডাইভারজেন্স বের করব, ডাইভারজেন্স বের করে যদি 0 হয় তখনই জিনিসটা হবে সলিনয়েডাল। বুঝাইতে পারছি? তার আগত এবং নির্গত প্লাস যদি সমান না হয়, অর্থাৎ যদি ডাইভারজেন্সের মান যদি, ঠিক আছে, ডাইভারজেন্সের মান যদি আমাদের ধনাত্মক হয়, ডাইভারজেন্সের মান ধনাত্মক হলে এখানে কন্ডিশন হচ্ছে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পাবে। তাহলে ডাইভারজেন্সের মান ধনাত্মক হলে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পাবে। আর আয়তন বৃদ্ধি পেলে আমাদের ঘনত্ব কমবে নাকি বাড়বে? দেখো, রো ইকুয়াল আমাদের m/v, তাহলে আয়তন বাড়তেছে, তাহলে রো কি হবে, যেহেতু ব্যস্তানুপাতিক এজন্য কমবে। এগুলো কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমাদের এখানে ডাইভারজেন্স ধনাত্মক মানে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পাচ্ছে, আর আয়তন বৃদ্ধি পেলে ঘনত্ব কমবে। তাহলে এখন পরবর্তীতে ডাইভারজেন্সের মান যদি ঋণাত্মক হয়, ডাইভারজেন্সের মান ঋণাত্মক হলে উল্টো ঘটনা হবে, তাই না? তরল পদার্থের আয়তন কমবে, আয়তন কমলে ঘনত্ব বাড়বে। সোজা কথা, বিপরীতটা। এখন আমাদেরকে শিখতে হবে যে ডাইভারজেন্স জিনিসটা আমরা কিভাবে বের করবো, এটা খুব ইম্পর্টেন্ট। ডাইভারজেন্স বেশি পরিমাণে আসে, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। তাহলে ডাইভারজেন্সে আমরা বলছি ডট গুণন প্রযোজ্য। ঠিক আছে, আমরা ধরলাম একটা রাশি দেওয়া থাকবে, ভি ভেক্টর ইকুয়াল VXI VYJ প্লাস VZK, এই রাশিটার ডাইভারজেন্স বের করতে বলছে। তাহলে ডাইভারজেন্স ইকুয়াল, ঠিক আছে, ডট, শুরুতেই বলে রাখি ডাইভারজেন্স বের করতে হলে আমাদেরকে নিজে থেকে লিখে ফেলতে হবে যে del xi প্লাস del yj প্লাস del zk, এই জিনিসটা লিখে ফেলতে হবে নিজে থেকে। এরপর ডট ডট যে রাশিটা দেওয়া থাকবে সেই রাশিটা হবে, প্রশ্নে যে রাশিটা দেওয়া থাকবে সেই রাশিটা ডট দিয়ে এই পাশে হবে। বুঝতে পারতেছি? আমরা ডাইভারজেন্স বের করতে দিলে এই রাশিটা লিখে ফেলবো, তারপর ডট দিয়ে যে রাশিটা দেওয়া থাকবে সেটা। তাহলে এখন দেওয়া আছে কোন রাশি, এই যে VXI VYJ প্লাস VZK। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বের করার সূত্র। তাহলে আমাদের এই যে এই কোশ্চেনটা দেখো, একটা ক্ষেত্র দেওয়া আছে, এই ক্ষেত্রে ডাইভারজেন্স বের করতে বলছে। তা ডাইভারজেন্স বের করতে হলে আমরা কি বলেছিলাম, del xi del yj প্লাস del zk লিখে ফেলতে হবে, তারপর ডট দিয়ে যে রাশিটা দেওয়া আছে সেটা হবে, তাই না? সোজা কথা, 3xi 2yj প্লাস 4zk। তাহলে এখন কি হবে, এখন হবে আমাদের ডট গুণন। ডট গুণন কিভাবে করতে হয়, সহগগুলার গুণফলের সমষ্টি, এই যে i এর সহগগুলা গুণ হবে, তারপর j এর সহগগুলা গুণ হবে, তারপর k এর সহগগুলা গুণ হবে। ঠিক আছে, তাহলে সহগগুলো গুণ করো, এখানে i এর সহগ হচ্ছে del x, আর এখানে i এর সহগ হচ্ছে 3x। একইভাবে এখানে del y, ওইখানে i এর সহগ হচ্ছে 2y, del z, তাহলে আমাদের হবে কি 4z। তাহলে একটু আগে আমরা ডিফারেন্সিয়েশনের একটা সূত্র পড়েছিলাম, তাই না? তাহলে ওই সূত্রে অ্যাপ্লাই করে এখানে এই যে সহগ আছে, সহগ বাইরে চলে আসবে, সহগ বাইরে চলে আসবে, আর x এর ডিফারেন্সিয়েশন কত, 1। একইভাবে এখানে এই যে y মিলছে, তার সহগ বাইরে চলে আসবে, y এর ডিফারেন্সিয়েশন 1। এই যে 4 বাইরে চলে আসবে, z এর ডিফারেন্সিয়েশন 1, তাই না? তাহলে এখানে কিন্তু 9 আসছে, তাহলে ডিফারেন্সিয়েশন 9 আসছে, মানে কি ধনাত্মক। ধনাত্মক হলে আয়তন বৃদ্ধি পাবে। আর যদি শূন্য আসতো জিনিসটাকে আমরা কি বলতাম, সলিনয়েডাল। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখন পরবর্তী আমাদের টপিক হচ্ছে কার্ল। তাহলে এখানেও প্রথম কথা, কার্ল হচ্ছে আমাদের ভেক্টর রাশি। কার্ল আমাদের ভেক্টর রাশি, এই জিনিসটার মেইন কাজ কি? তাহলে আমরা বলবো যে কার্ল একটি ভেক্টর রাশি যা ভেক্টর ক্ষেত্রের ঘূর্ণনের সাথে সম্পর্কিত। ঘূর্ণনের সাথে সম্পর্কিত। তাহলে কার্ল মানেই হচ্ছে আমাদের
ঘূর্ণন, এই কথাটা আমরা মনে রাখবো। তাহলে একটা বিন্দুর চারদিকে আমাদের একটা ভেক্টর ক্ষেত্র কয়বার ঘুরবে, কতবার ঘুরবে সেটা নির্দেশ করবে কি আমাদের কার্ল। ঠিক আছে, তাহলে একটা ক্ষেত্র কয়বার ঘুরবে সেটা নির্দেশ করবে হচ্ছে কার্ল। তাহলে এখানে কার্ল যেহেতু ভেক্টর রাশি, কার্লের ক্ষেত্রে ডট গুণন প্রযোজ্য হবে নাকি ক্রস গুণন প্রযোজ্য হবে? অবশ্যই ডট গুণন। এটাতে যাতে কনফিউশন সৃষ্টি না হয়, আমরা ক দিয়ে কার্ল, ক দিয়ে ক্রস গুণন, তাহলে কার্লের ক্ষেত্রে ক্রস গুণন প্রযোজ্য। বুঝাইতে পারতেছি? তাহলে আমাদের এই যে কার্ল হচ্ছে আমাদের ঘূর্ণন নির্দেশ করতেছে, তাই না? যদি কার্লের মান শূন্য হয়, তাহলে কার্ল ইকুয়াল যদি জিরো হয়, তখন সেটা কি ঘুরবে? ঘুরবে না। না ঘুরলে সেটাকে আমরা কি বলবো? অঘূর্ণনশীল। তাহলে আমাদের একটা ভেক্টর ক্ষেত্র দেওয়া থাকবে, বলবে যে জিনিসটা ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল। তখন আমরা কার্ল বের করব, কার্ল বের করে যদি জিরো পাই, তখন জিনিসটা হচ্ছে অঘূর্ণনশীল। ঠিক আছে, তাহলে আমরা এখন কার্ল কিভাবে বের করব? কার্ল যেহেতু আমরা বলছি এটা ক্রস গুণনের নিয়মে বের হবে, তাহলে ক্রস গুণন কিভাবে করতে হয়? ক্রস গুণন করতে হয় নির্ণায়কের নিয়মে। তাহলে আমরা ধরলাম একটা ভেক্টর ক্ষেত্র ভি এক্স আই, ভি ওয়াই জে, ভি জেড কে দেওয়া আছে এবং বলতেছে এটার কার্ল বের করতে। তাহলে কার্ল বের করার জন্য প্রথম কথা হচ্ছে আমাদের নিজে থেকে নির্ণায়ক দিয়ে দুইটা লাইন লিখে ফেলতে হবে। কি কি লিখে ফেলতে হবে? এই যে উপরে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ লিখে ফেলতে হবে। এরপর মাঝখানে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড লিখে ফেলতে হবে। তবে কার্ল বের করার সময় এই দুইটা লাইন আমাদের নিজে থেকে লিখে ফেলতে হবে। এরপর 3 নম্বরে আমাদের যে রাশিটা দেওয়া থাকবে সেই রাশিটার আই এর সহগ হবে, জে এর সহগ হবে, কে এর সহগ হবে। ঠিক আছে, তাহলে আমাদের এই যে এই রাশিটার আই এর সহগ হচ্ছে ভি এক্স, জে এর সহগ ভি ওয়াই, কে এর সহগ ভি জেড। এটা হচ্ছে কার্ল বের করার নিয়ম। তাহলে একটা ম্যাথ দেখো, বলছে একটা বিন্দু ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান বিন্দুতে এই ক্ষেত্রটার কার্ল বের করতে বলছে। তাহলে কার্ল বের করার সময় আমরা কি বলেছিলাম? এই যে আমাদের দুইটা লাইন নিচে থেকে লিখে ফেলতে হবে। তাহলে আমাদের আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ লিখে ফেলতে হবে। তারপর ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড লিখে ফেলবো। এরপর হচ্ছে আই এর সহগ এখানে কত? 2xy। তারপর জে এর সহগ হচ্ছে মাইনাস সহ লিখে ফেলতে হবে, ওয়াই কিউব জেড স্কোয়ার। কে এর সহগ হচ্ছে 2y স্কোয়ার। ঠিক আছে, তো এগুলা আগে লিখে ফেলবো। এরপর হচ্ছে নির্ণায়কের নিয়মে এখন এই যে আই ক্যাপ নিয়ে আই ক্যাপ বরাবর এই লাইনটা বাদ যাবে, এই লাইনটা বাদ যাবে। তাহলে আমাদের থাকবে এই চারটা, এই চারটার মধ্যে আর গুণন হবে। ঠিক আছে, আমি জাস্ট একটা দেখাই দিচ্ছি যাতে পরবর্তীগুলো পারো। তাহলে আই ক্যাপ নিলে আমাদের কি থাকতেছে? এই যে এই চারটা থাকতেছে, তাহলে আর গুণন করো। ডেল ডেল ওয়াই 2y স্কোয়ার, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, ডেল ডেল জেড ওয়াই কিউব, ডেল ডেল জেড ওয়াই কিউব জেড স্কোয়ার, তাই না? ডেল ডেল জেড ওয়াই কিউব জেড স্কোয়ার। একইভাবে এই যে জে ক্যাপ, জে ক্যাপের সময় মাইনাস জে ক্যাপ নিয়ে আমরা আর গুণন করবো। তাহলে এখন হচ্ছে লেখার পরে জে ক্যাপ কে ক্যাপ লেখার পরে কি করবো? আবার ডিফারেন্সিয়েশন করতে হবে ওই সূত্র দিয়ে, যে ওয়াই ওয়াই মিলে গেছে মানে মানে কি ডিফারেন্সিয়েশন করা যাবে, করা যাবে। তারপর এখানে জেড জেড মিলছে মানে ডিফারেন্সিয়েশন করা যাবে।